আমার সমস্ত ক্ষুদে বন্ধুদেরকে পথের শিক্ষা নিকেতনের তরফ থেকে আমি রাহুল বিশ্বাস সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় নবম শ্রেণীর একটি প্রতীকধর্মী কবিতা নোঙর, যেটি রচয়িতা করেছেন কবি অজিত দত্ত। তো দেখো, প্রতীকধর্মী কবিতা মানে কোনো কিছুর প্রতীককে সামনে একটা প্রতীক রাখা হচ্ছে, কিন্তু এর আভ্যন্তরীণ অর্থ কিন্তু ভিন্ন। তার আগে কয়েকটা জিনিস একটুখানি খেয়াল রাখবে। কবির হচ্ছে বিবাহ সম্পর্কে, বিবাহ জীবন সম্পর্কে তার কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ তিনি বুদ্ধদেব বসুর খুবই কাছের এক বন্ধু ছিলেন। তো সেরকম ভাবে তিনি তার থেকে একটা বিচ্ছেদের ব্যথা, এগুলোও কিছুটা তার মনে ছিল। এছাড়াও তিনি তৎকালীন তার যে কাব্য প্রতিভা, এত প্রতিভা থাকা সত্ত্বেও তিনি কিন্তু কোনো গুরুত্বপূর্ণ কোনো সাম্মানিক পাননি। বুদ্ধদেব বসু বলো বা অন্যান্য কবিদের মতো তিনি কিন্তু কোনো সাম্মানিক পাননি। তো এটা তার একটা বরাবরই একটা মনে ক্ষত সৃষ্টি করেছিল। তো তার এই ক্ষত কিভাবে তিনি নিবারণ করবেন? তার একের পর এক বিভিন্ন কাব্যগ্রন্থের মধ্যে তার শেষ কাব্যগ্রন্থ ছিল এই সাদা মেঘ কালো কালো পাহাড়। তার জীবনের শেষের দিকে এই কবিতাটা রচনা হয়েছিল, রচনা করেছিলেন তিনি। তো যাই হোক, তার এই মনের কষ্ট থেকে হয়তো তিনি চলে যেতে চাইছিলেন কোনো দূর দেশে। সেটা হতে পারে ইহলোকের ওপারে, অথবা তিনি এই প্রাচ্য জগৎ থেকে পাশ্চাত্যের উদ্দেশ্যে পাড়ি দিতে চেয়েছেন। অর্থাৎ যেইভাবে মাইকেল মধুসূদন দত্ত চেয়েছিলেন বাইরে পাশ্চাত্য জগতে নিজের খ্যাতি বা প্রভাব প্রতিপত্তি বিস্তার করার জন্য, পাশ্চাত্যের সাহিত্যাকাশে নিজেকে একটা উজ্জ্বল নক্ষত্র হিসেবে দেখানোর জন্য, ঠিক এই কবিরও হয়তো সেই বাসনা ছিল। অথবা আরেকটা যেটা আমি শিওর না, তাও বলার ছলে আমি বলে রাখি, হয়তো তিনি এমন কোনো সম্পর্ক জড়িয়েছিলেন যে সম্পর্কে তিনি হয়তো আম, কোনোদিন সেখান থেকে একটা সঠিকভাবে ঘর বাঁধা তার হয়ে ওঠেনি। অথবা তিনি তার যে মনের চাহিদা সেটা পূরণ করতে পারেননি। তো তার একটা যে আক্ষেপ, সেই আক্ষেপ থেকে কিন্তু সেই আক্ষেপটাও কিন্তু এই কবিতায় ফুটে উঠেছে। এছাড়াও আমাদের জীবনের সঙ্গে অনেক কিছু মিলিয়ে তিনি লিখেছেন। সাধারণ মানুষের জীবনে অনেক রকম আশা আকাঙ্ক্ষা পূরণ হয় না, তো সেইগুলো কারণ সম্পর্কে তিনি লিখেছেন। অর্থাৎ এই কবিতা একটা সার্বিক হচ্ছে তাৎপর্যবাহী একটা কবিতা। তো আসা যাক। তো আমি সবগুলোর মধ্যে আমি শেষের যে বিষয়টা বললাম সেটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত অভিমত। যাই হোক, পাড়ি দিতে দূর সিন্ধু পারে, নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ এবার কবিতাটা লাইন বাই লাইন আমি ব্যাখ্যা করছি, একটু শুনে নিও। অর্থাৎ দূর সিন্ধু পার, সিন্ধু পার এটা দুটো অর্থ বহন করে। একটা হচ্ছে ইহলোকের ওপারে, অথবা সিন্ধু পার মানে পাশ্চাত্য লোক, কোনো কল্পলোক, সেখানে পাড়ি দিতে চান। কিন্তু নোঙর গিয়েছে পড়ে তটের কিনারে। অর্থাৎ ছবিতে তোমরা প্রথমেই দেখবে নোঙরের যে চারটে কাঁটা মতন যে ছবিটা আছে, ওটা হচ্ছে নোঙরের ছবি। তো জাহাজ কিংবা নৌকাতে এগুলো ব্যবহার করা হয়, সেগুলো ওই পাড়ে আটকে রাখার জন্য, নৌকা বা জাহাজকে আটকে রাখার জন্য। তো তিনি চাইছেন দূরে যেতে, কিন্তু নোঙর তটের কিনারে পড়ে আছে, তিনি যেতে পারছেন না। অর্থাৎ এইটা তার সংসারের একটা কর্মময় বন্ধন বা কোনো বাধ্যবাধকতা আছে, যার জন্য সেটাকে তিনি অতিক্রম করে তার যে মনের ইচ্ছা সেটা তিনি পূরণ করতে পারছেন না। এখানে আদতে তার আক্ষেপই ফুটে উঠেছে। সারা রাত মিছে দাঁড় টানি, মিছে দাঁড় টানি। অর্থাৎ তিনি জানেন যে হচ্ছে না বা যাচ্ছি না। মিছে কেন বলা হয়েছে? তার কারণ জানেন তিনি যাবেন না, এগোতে পারবেন না। তা সত্ত্বেও কিন্তু তিনি মিছিমিছি সেই দাঁড় টেনেই যাচ্ছেন। এদিকে নোঙর তটের কিনারে পড়ে আছে। অর্থাৎ তার মানসিক যে বন্ধন সেটা তিনি ছিন্ন করতে পারেননি। আমাদের জীবনেও কিন্তু দেখবে এরকম অনেক সময় ঘটে যে আমাদের কিছু চাহিদা বা কিছু চাওয়া পাওয়া থাকে, যেটা পূরণ হয় না। তার জন্য আমাদের জানি চেষ্টা হবে না পূরণ, তাও প্রতিনিয়ত চেষ্টা করে যায়। তো সেই কারণেই আমি এখানে তৃতীয় যে আমার বক্তব্যটা, আমার ব্যক্তিগত যে অভিমত আমি তুলেছিলাম ধরে, তার একটাই কারণ হচ্ছে এইটা, যে তিনিও হয়তো সেরকম কিছুর মধ্যে আবদ্ধ ছিলেন যেটা থেকে তিনি পার হতে পারেননি কোনোদিন, বা পেরোতে পারেননি। পরের পরের প্যারাতে দেখো,
জোয়ারের ঢেউগুলি ফুলে ফুলে ওঠে, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। খুব প্রতীকধর্মী একটা লাইন। বলছে জোয়ারের ঢেউ, জোয়ার কখন আসে নদীতে? জোয়ার হচ্ছে যখন হচ্ছে চন্দ্রের বা সূর্যের আকর্ষণে যখন নদীর জল ফুলে ওঠে, ঠিক তখনই জোয়ার আসে। তো এখানে জোয়ার শব্দের অর্থ কিন্তু আমাদের মনের যে বাসনা বা চাহিদা, হ্যাঁ, যখন হচ্ছে ফুলে উঠছে, অর্থাৎ চাহিদাটা বাসনাটা অনেকখানি বেড়ে উঠছে, কিন্তু তার যে মনের স্বাদ যতই বেড়ে উঠুক না কেন, এ তড়িতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে। অর্থাৎ তড়ি যেহেতু বাধা রয়েছে, তাই সেই তড়িতে এসে বাধা পেয়ে সেই ঢেউগুলো আবার সমুদ্রের দিকে ফিরে যাচ্ছে। অর্থাৎ কবির মনের যে ইচ্ছা সেটা ঢেউয়ের মতন ফুলে উঠলো, কিন্তু যেহেতু তিনি পূরণ করতে পারছেন না, তাই আবার সেই ব্যর্থতার জন্য তিনি আবার ভেঙে পড়ছেন, অর্থাৎ সে তার ইচ্ছাটা পূরণ হচ্ছে না। তারপর ভাঁটার শোষণ, স্রোতের প্রবল প্রাণ করে আহরণ। তারপর শুরু হয় ভাঁটার শোষণ, অর্থাৎ তখন মানসিক দিক দিয়ে ভেঙে পড়া শুরু হয়। ঠিক ভাঁটা যেমন নদীর সমস্ত জলটাকে যেন শোষণ করে নেয়, ঠিক এই ভাঁটা যেন কবির জীবনের দুঃখের মতো তার জীবনটাকেও যেন এরকম একটা নিঃসাড় করে দিচ্ছে। ভাঁটার মতন তার শোষণ। এখানে জোয়ার ভাটা কিন্তু জীবনে ওঠা পড়ার নামান্তর হতে পারে। ঠিক আছে, হয়তো জোয়ার আর ভাটা জীবনের ভালো দিক খারাপ দিকের সঙ্গে তুলনা করা যেতে পারে। স্রোতের প্রবল প্রাণ করে আহরণ, এই যে প্রাণটাকে আহরণ করে নিচ্ছে, অর্থাৎ তার যেন তিনি দগ্ধে দগ্ধে মরছেন। জোয়ার ভাটায় বাধা এ তটের কাছে, আমার বাণিজ্য তরী বাধা পড়ে আছে। এইখানে দেখো একটা খুব তাৎপর্যপূর্ণ লাইন। আমাদের বাণিজ্য করতে যাই কি, আমাদের কি নিয়ে, আমাদের যখন কোনো পণ্য সামগ্রী থাকে, সেইটা আমরা বেচা কেনা করে, যেটাকে বাণিজ্য বলা হয়। বিদেশে গিয়ে বেচা কেনা করলে সেটাকে বাণিজ্য করা বলা হয়। ঠিক আছে, তো যাই হোক, এইবার হচ্ছে যখন তার মধ্যের যে কিছু আছে সেটাই তো ব্যবসা করবেন তিনি, সেটাই তো বাণিজ্য করবেন, তাহলে তার মধ্যে কি আছে? তার মধ্যে যে প্রতিভা, সে প্রতিভা নিয়ে তিনি যেতে চাইছেন বিদেশে, কোনো দূর দেশে। হ্যাঁ, কিন্তু যেতে পারছেন না। যতই না দাঁড় টানি, যতই মাছ তুলে বাঁধি পাল, অর্থাৎ তিনি ক্রমাগত দাঁড় টেনে যাচ্ছেন। হ্যাঁ, তাও চেষ্টা করে যাচ্ছেন যদি যেতে পারি, মনটাকে তিনি বুঝিয়ে চেষ্টা করছেন এগোনোর। হ্যাঁ, যতই মাছ তুলে বাঁধি পাল, অর্থাৎ চেষ্টার দৃঢ়তা আরো বাড়াচ্ছেন, আরো বেশি চেষ্টা করছেন। মাছ তুলে পাল বাঁধা বলতে কি, নৌকার গায়ে যে লম্বা কাঠের দণ্ড থাকে, যার গায়ে পালটা বাঁধা থাকে, সেই দণ্ডটার নাম হচ্ছে মাস্তুল, যার গায়ে পালটা বাঁধা থাকে। পালতোলা নৌকায় দেখবে যে লাঠির গায়ে যে কাপড় মতন বাঁধা থাকে, কাপড়টা হচ্ছে পাল, আর যে দণ্ডের গায়ে বাঁধা থাকে সেটা হচ্ছে মাস্তুল। জাহাজেও থাকে, সেটা অন্যরকম ভাবে, আরো বড়, আরো উন্নত। সেটা আগেকার যুগে থাকতো, এখন থাকে না। যখন পালতোলা জাহাজ চলতো সেই সময়ের কথা। যাই হোক, যতই মাছ তুলে বাঁধি পাল, নোঙরের কাছি বাঁধা তবু এ নৌকা চিরকাল। তাও তিনি এগোতে পারছেন না, তার কারণ সেই তার কোনো না কোনো একটা বন্ধনে আবদ্ধ হয়ে রয়েছেন, কোনো মায়ার বন্ধন, কোনো কিছুর কারণে তিনি তার লক্ষ্যে এগোতে পারছেন না। নিস্তব্ধ মুহূর্তগুলি সাগর গর্জনে ওঠে কেঁপে। এবার তার যে মুহূর্তগুলো হচ্ছে মানে তার ব্যর্থতার হাহাকার যেন সাগরের গর্জনের সমান। অর্থাৎ যখন নিঝুম রাত্রে কেউ জাহাজে বসে থাকলে যেমন সমুদ্রের উত্তাল গর্জন কানে ভেসে আসে, হ্যাঁ, ঠিক কবির মনের সমুদ্রে যেন এরকম উত্তাল ঢেউ উঠেছে, আর সেই ঢেউ যেন গর্জন করছে। অর্থাৎ তার জীবনের ব্যর্থতার যে হাহাকার, তার ফলে যেন চারিদিক কেঁপে উঠছে নিস্তব্ধ মুহূর্তগুলো। তার মানে দেখবা যে কেউ কষ্ট পেলে, যত বেশি কষ্ট, মানে যখন খুবই বেশি একটা এক্সট্রিম পর্যায়ের কষ্ট পায়, তখন সে বাক শূন্য হয়ে যায়, কিছু বলতে পারে না, চুপচাপ হয়ে যায়, চুপ মেরে যায়, কিন্তু তার মনের মধ্যে কিন্তু এরকম সাগর গর্জনের মতন অবস্থা হয়। পরের লাইন, স্রোতের বিদ্রুপ শুনি প্রতিবার দাঁড়ের নিক্ষেপে। অর্থাৎ স্রোতের বিদ্রুপ, স্রোত কবিকে বিদ্রুপ করছেন, দাঁড় নিক্ষেপ করে যখনই তিনি এগোনোর চেষ্টা করছেন, স্রোত কবিকে বিদ্রুপ করছে। কেননা স্রোত জানে, মানে স্রোতের ভাবটা এরকম যে দাঁড় টেনে কি হবে, তুমি তো যেতে পারবে না। ঠিক আছে, তার ইচ্ছা শক্তিকেও তাকে যেন বিদ্রুপ করছে, তার ইচ্ছা শক্তিটা।
যতই তারার দিকে চেয়ে কবি করি দিকের নিশানা, ততই বিরামহীন এই দাঁড় টানা। অর্থাৎ আগেকার দিনে যেমন তারা দেখে নাবিকরা দিক নির্ণয় করতেন, ঠিক এইখানে কবিও যেন সেই তারার দিকে চেয়েই দিক নির্ণয় করছেন। অথবা এইখানে কিন্তু ওই যে পাশ্চাত্য লোক, সেটাকেও আমরা তারার সঙ্গে তুলনা করতে পারি। তো সেই দিকে তিনি টার্গেট করে চেষ্টা করছেন এগোনোর, কিন্তু তার এই বন্ধন, তাই বিরামহীন এই দাঁড় টানা, মানে দাঁড় টেনে তিনি এগোতে পারছেন না। তরি ভরা পণ্য নিয়ে পাড়ি দিতে সপ্ত সিন্ধু পারে। এখানে দেখো তরি ভরা পণ্য, অর্থাৎ তার জীবনের যে অভিজ্ঞতা, তার জীবনের যে তার যে প্রতিভা, সেইগুলো নিয়ে সপ্ত সিন্ধু পারে, অর্থাৎ সেই পাশ্চাত্য লোকে বা কোনো একটা অচিন লোকে তিনি পাড়ি দিতে চান। অর্থাৎ তার কাম্য কোনো একটা জায়গায়, যেটা তিনি নাগাল পাচ্ছেন না, সেটাকে নাগাল পেতে চাচ্ছেন। নোঙর কখন জানি পড়ে গেছে তটের কিনারে। অর্থাৎ তিনি খেয়াল করেননি যে তার তটের কিনারে নোঙর নোঙর পড়ে রয়েছে এখনো। সারা রাত তবু দাঁড় টানি, তবু দাঁড় টানি। অর্থাৎ চেষ্টাই করে যাচ্ছেন, তিনি চেষ্টাই করে যাচ্ছেন। এই দুবার লাইনে একই কথা বলার অর্থ একটাই, চেষ্টার একটা ব্যর্থতার হতাশা, আর একটা চেষ্টার যে ক্রমাগত চেষ্টা করা, এই দুটোর মিশেলে এটা বলা হয়েছে। তো দেখো, এটা কিন্তু যথেষ্ট প্রতীকধর্মী কবিতা। কবির জীবন সম্পর্কে কিছু জানতে পারলে তারপরে তোমরা এই কবিতার মানেটা উদ্ধার করতে পারবে। তো আমি যেটুকুনি আমার নলেজ, সেটুকুনি তোমাদের সাথে শেয়ার